রূপা গাঙ্গুলি দ্রৌপদী। এক্স্যাক্টলি। আমি অলওয়েজ বিশ্বাস করি যে আমার প্রতিটা কাজকে আমার অডিয়েন্স সর্বদা সাপোর্ট করেছে, এবং মানুষের চাহিদাই হলো সব থেকে বড় চাহিদা। পরমের সাথে আমার মানে খুব সুন্দর সম্পর্ক, এবং এত কিছু শিখেছি আমি ওর থেকে। চরিত্রগুলো নিজের থেকে কথা বলা শুরু করে এবং নিজের থেকে বলতে থাকে আমি না এ হব। টিচারের থেকে স্টুডেন্টের যদি নেওয়ার থাকে, স্টুডেন্ট শিখে নেয়। নমস্কার, আজ আমরা আড্ডা দেব টলিউডের এক নবীন পরিচালকের সঙ্গে। তিনি হয়তো নবীন, কিন্তু তার ছবি কিন্তু এখন শিরোনামে। তার ছবির নাম প্রত্যাবর্তন, যে ছবি দিয়েই প্রায় 30 বছর পর কামব্যাক করছেন অঞ্জন দত্ত এবং রূপা গঙ্গোপাধ্যায়। সেই টলিউডের পরিচালক আজ আমাদের সঙ্গে আড্ডায়, তিনি সমর্পণ সেনগুপ্ত। দাদা, আপনাকে নিউজ করে অনেক স্বাগত। দর্শকদের যেটা বলার যে এই প্রত্যাবর্তন যখন খবরে এসেছে কয়েকদিন আগে, তাই সমর্পণদার প্রথম ইন্টারভিউ কিন্তু আমাদের এই নিউজ পোল বাংলাতেই হচ্ছে। এটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। তা তোমার কাছে যদি আমি একটুখানি তোমার যে নামটা সমর্পণ, তাই সমর্পণ নামটা কিন্তু বেশ আনকমন। তাই সমর্পণ নামটা কে রেখেছিল? সমর্পণ নামটা সত্যি খুব আনকমন, কারণ এই নামটার জন্য আমাকে বহু জায়গাতেই অনেক ভালো ভালো কথা শুনতে হয়। এবং এটা রেখেছিলেন আমার মায়ের বাবা। তো ওনার মনে হয়েছিল যে আমার নাতিকে পরম পিতার কাছে সমর্পণ করি, তারপর উনি এর গাইডিং লাইট হবেন এবং একে সারা জীবন চালিয়ে নিয়ে যাবেন। তো সেখান থেকেই আমার নাম সমর্পণ, এবং আমার খুব ভালো লাগে আমার নামটা সমর্পণ, কারণ আমি এই আত্মপ্রদানে বিশ্বাসী। যে মানে যাই কিছু করব, কিংবা যার সাথেই আমি আমার ডেইলি লাইফে যার সাথে আমি ইন্টারঅ্যাক্ট করব, বা যে আমার সঙ্গে থাকবে, কিংবা যার সাথে আমি খুব অ্যাটাচড, তার প্রতি আমি সমর্পণ। তেমনি বাংলা ছবির প্রতিও আমি সমর্পণ। এটা আমাদের জন্য খুব ভালো সুখবর। তা একটুখানি তোমার ছোটবেলায় আমরা যাচ্ছি যে তো আমি তো যতদূর তোমার সঙ্গে কথা বলে জানলাম যে তোমার পড়াশোনা রামকৃষ্ণ মিশন। এবার রামকৃষ্ণ মিশন মানে সেখানে খুব মেধাবী ছাত্ররা, এবং তারা আনন্দলোক, মানে কোনো সিনেমার ম্যাগাজিন তারা খুব একটা পড়বে না, কিন্তু রামকৃষ্ণ মিশনে পড়ে সেখান থেকে চলচ্চিত্র জগতে আসার ইচ্ছেটা কিভাবে হলো? এটাও একটা অদ্ভুত গল্প। রামকৃষ্ণ মিশন মানে যারা শুধু পড়েছেন বলে নয়, যারা এর আশেপাশে থাকেনও, ধরো তুমিই বলছি, ধরো যেখানে একটা রামকৃষ্ণ মিশন তৈরি হয়, সেই জায়গাটাকে ঘিরে না একটা অদ্ভুত কালচার তৈরি হয়। যে কালচারের মধ্যে থাকে একটা ধর্মের ব্যাপার, একটা সাধুবাদের ব্যাপার, ভালো জিনিসের ব্যাপার, মানে যেটা আজকের দিনে আমরা বলি গুড ভাইবস। এবার রামকৃষ্ণ মিশনের যেমন শিক্ষার সাথে পাশাপাশি আরেকটা জিনিস চলে, দ্যাট ইজ কল্ড দীক্ষা। তাই শিক্ষা এবং দীক্ষা দুটোই ওই স্কুলে দেওয়া হয়। তেমন ঠিকই আমার এই সিনেমায় আসার, এখন যখন আমি খুঁজি কখনো গিয়ে যে এই সিনেমা পাগলটা আমি হলাম কি করে, সেই বীজটা কবে বপন হলো, সেটা খুঁজতে গিয়ে আমি খুঁজে পাই তখন মনে আমি ক্লাস 5 কিংবা 6-এ পড়ি। আমাদের মানে স্বামী বিবেকানন্দের জন্মদিনের সময় আমাদের ওখানে এক্সিবিশন হয় প্রতিটা রামকৃষ্ণ মিশন, এবং সেটা 3 দিন 4 দিন ব্যাপী হয়। তো সবাই যখন নানান ফিজিক্স এবং কেমিস্ট্রির এক্সপেরিমেন্টস করছে, আমি তখন আমার মহারাজকে বলি যে আমি একটা কাইন্ড অফ একটা থিয়েটার করব। থিয়েটারটা করবো হলো দ্য মামি শো। এবার দ্য মামি শোর ব্যাপারটা কি, যে আমাদের স্কুলে আগে সে বিশাল বড় বড় কিছু রুম থাকতো, কিছু জয়েন্টস রুম থাকতো আগে। তো সেই জয়েন্টস রুমটাকে আমি বলি যে আপনি আমায় ওই রুমটা দিয়ে দিন, এবং আমি আমার বন্ধুদের প্রায় 7-8 জনকে নিই, যে আমি একটা গল্প নিয়ে এটা ভেবেছি যে লোকেরা আসবে, সেই ঘরের মধ্যে ঢুকবে, ঘরের জানলা দরজা সব বন্ধ থাকবে, এবং ওখানে শো শুরু হবে। একটা 20 মিনিট শো হবে। শো হলো যে 3 জন লোক, তারা মিশর গেছে ঘুরতে, এবং বেসিক্যালি ঘোরার পেছনে তাদের উদ্দেশ্য হলো পিরামিডের ভেতর থেকে গিয়ে সোনা চুরি করা। তো এমনি 2-3 জন বিদেশি নিজের আইডিয়া, একটা মজাও আছে বলছি। তো সেখানে তারা ঢুকবে এবং তারা সোনা পাবে, মোহর পাবে, নানান অলংকার পাবে। সেটাকে তুলে নিয়ে যখন তারা পালিয়ে আসতে যাবে, তখন একটা মমি জেগে উঠে এদেরকে মেরে দেবে। এতে প্রথম মজার ব্যাপার হলো যে
আমাদের এক বন্ধু ছিল, সেই বন্ধু সত্যি প্রচন্ড রোগা, এবং তার ফলে তার কাজ হয়েছিল মমিশা, এবং তাকে প্রায় শো টাইম শুরু হতো সকাল 11টা আর শেষ হতো সন্ধ্যে 6টা-7টা। প্রায় ডেলি আমার মনে আছে 4তলার বিল্ডিংয়ের ওপরে আমি রুমটা পেয়েছিলাম, এবং মানে প্রত্যেকের অনেক ভালোবাসা। প্রায় 4তলা থেকে 1তলা পর্যন্ত লাইন পড়ে গিয়েছিল ওই 3 দিন দ্য মমি শো দেখার জন্য। তা দ্য মমি শোর যে ব্যাপারটা ছিল, তা ওই বন্ধুকে ভালো করে ব্যান্ডেজ দিয়ে তাকে পুরো পেঁচিয়ে তাকে খাওয়ানো হচ্ছে, এইটুকু ব্যান্ডেজ খুলে তার ভেতর দিয়ে পুড়ে সে বীভৎস অত্যাচার তার প্রতি। তো এই করতে করতে তারপর একটা আমার মনে আছে যে তখনও যে বাচ্চা ছিলাম, আইডিয়া ছিল না। আমাদের সিনেমায় একটা কথা আছে, টার্ম আছে, দ্যাট ইজ কল মিজেন সিন। মিজেন সিন মানে হলো যা যা খুঁটিনাটি জিনিসগুলো আপনি ওই চিত্রটার মধ্যে দেখতে পাচ্ছেন। তো আমি সেখানে কিছু ঝরা শুকনো পাতা ফেলে রেখেছিলাম বালির ওপর। এবার এখন এসে বুঝতে পারি যে আমি কতটা বোকা ছিলাম, যে পিরামিডের মধ্যে পাতাগুলো এলো কি করে। কিন্তু বাট ওই যে শুরু হলো একটা গল্প ভাবা এবং একটা জিনিস দেখতে পাওয়া, সেখান থেকেই হয়তো আমার এই আজকের এই যে মানে এই সিনেমা, এবং এই সিনেমা মানে যে সিনেমা মানে আমরা যারা সিনেমা বানাই তাদের একটা ফ্যাক্টর আছে, যেটা বুঝতে হবে যে সিনেমা, মা থাকে আমাদের এই সিনেমার মধ্যে। তো এটা হয়তো সেখান থেকেই আমার শুরু। এখানেও সেই স্কুলকেই আমি ধন্যবাদ জানাবো, এবং আমার মহারাজ যিনি ছিলেন তখন, আমরা মানে আমাদের হেডমাস্টার যিনি থাকতেন, আমরা তাদের মহারাজ। হ্যাঁ হ্যাঁ। তখন আমার মনে আছে বিধানানন্দজি মহারাজ ছিলেন, অদ্ভুত ভালো মানুষ, যেমনি মারতেন তেমনি ভালোবাসতেন, অদ্ভুত অদ্ভুত। তো শাসন করে যে সোহাগ করে। একদম 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 মানে বাবা মার পরে আরেকজন যদি কেউ বাবা হয়ে থাকে আমার জীবনে, আমার ওই বিধানানন্দজি মহারাজ, যাকে আমি পেয়েছিলাম আমার জীবনে। তো সেখান থেকেই শুরু আমার। তোমার পূর্বসূরি কিন্তু আরেকজন পরিচালক আছে, তিনি হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, তিনিও তো রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, এবং আই থিঙ্ক শিবপ্রসাদ দাও বর্ণনগর রামকৃষ্ণ মিশনেই, আমার যতদূর আমি জানি, যতদূর মনে পড়ছে, বর্ণনগরের লোক জানি, রামকৃষ্ণ মিশন আমার যতদূর আমার আইডিয়া আছে, আমি মানে অতটা শিওর নই, আর আমার সাথে ওনার এখনো আলাপ হয়ে ওঠেনি। আমি খুব মানে আলাপ করার জন্য আমি গ্রীব হয়ে বসে আছি। তো আমার ধারণা এরপরে ছবির জগতে আসা কিভাবে, সেটা কি 2000 মানে একটা তো মধ্যবিত্ত একটা ছেলে মেয়েদের থাকেই যে তারা চাকরি করবে বা ব্যবসা করবে, এরকম থাকে। এবার তোমার বলছে 2009 সালে একটা তোমার কি বলে রুট বদল হলো। হ্যাঁ, মানে আমার একটা যেটা স্বভাব ছিল, এটা মেবি হয়তো আমার পরিবার থেকেই পাওয়া, একটা ছক ভাঙার প্রবণতা আমার সর্বদা ছিল। পরিবারে কি আগে কেউ এরকম ছক ভেঙেছিলেন? মানে হ্যাঁ, আমার বাবা প্রথম ছক ভেঙে আমার প্রত্যেকে, মানে আমার বাড়িতে, মানে আমার বাবার দিকের আমার পিসি, আমার জেঠু, এনারা সব বড় বড় অফিসার, মানে চাকরিরত। সেখানে প্রথম আমার বাবা এই ছক ভেঙে ব্যবসায়ী হন, মানে ব্যবসা করব, ব্যবসায়ী মানে বললে ভুল, সেটা মানে হতে পারে। তো ওই ছক ভাঙার রোগটা আমারও ছিল। হ্যাঁ, তো সেখানে এবার প্রথমে আমি তখন মনে আছে, যখন কলেজে পড়ি এবং উচ্চ মাধ্যমিক দিয়েছি, তখন আমাদের একটা পুরো সারা বাংলা জুড়ে একটা চূড়ান্ত একটা রেভলিউশনারি একটা জিনিস চলছে, দ্যাট ইজ কল বাংলা ব্যান্ড। দারুণ দারুণ গান আমরা শুনতে পাচ্ছি, দারুণ দারুণ মানে মানুষদের আমরা তাদের লেখা পড়তে পারছি, তাদের সম্বন্ধে বুঝতে পারছি, জীবনটাকে আরেকটা কিভাবে ভাবা যায়, আরেকটা চিত্রপট সেটা আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে আমরা শুরু করলাম যে একটা বাংলা ব্যান্ড কিন্তু মানে না করলেই। তো বাংলা ব্যান্ডের তখন আমি গান লিখতাম, সুর মাঝে মধ্যে করেছি, বেশি করিনি, গান লিখতাম এবং ড্রামস বাজাতাম। তো সেই ড্রামস বাজিয়ে তারপর ক্যালকাটা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করে সব কিছু করে আমি চলে গেলাম চাকরি করতে। তো যখন আমি চাকরি করতে যাই, তখন আমার বয়স মোটামুটি 20 বছর। আমি কলকাতার বাইরে চাকরি সূত্রে চলে যাই। তারপর সেখান থেকে 4-5 বছর পরে আমার ওই ব্যাপারটা একটু দমবন্ধকর লাগা শুরু করে। আমার মনে হয় যে না, মানে ওই শার্ট প্যান্টটা টাক ইন করে পরাটা আমার একটু চাপে, ঠিক আছে।
এবং মানে যতই যাই মানে প্রজেক্টে কাজ করি কিন্তু টাকটিনটা তোমায় করতে হবে, তাহলে মুশকিল। তো সেখান থেকে শুরু করেছি না আমি ফটোগ্রাফি করব। তো আমি এটাই একটু আগে শুভকে বলছিলাম যে মানে এই যে ওদের যে স্টুডিওটা, এটা এমন একটা নস্টালজিক জায়গায় যেখান থেকে আমার ওই জীবনের শেষ এবং এই জীবনের শুরু। আজ আবার সেখান থেকে আজকে আবার আমার এই প্রথম এক- ইন্টারভিউ এক- একদম একদম। তো সেখানে আমি চাকরি ছাড়ি, ছেড়ে আমি প্রথমে স্টিল ফটোগ্রাফি করি নিজের মনের মতো করে। সেখানে নানান মানে নানান অবজেক্টকে সাবজেক্ট করা শুরু করি এবং তখন আমার হঠাৎ মনে হয় যে তাহলে আমি যদি 23খানা ছবিকে পরপর জুড়ে চালিয়ে নিতে পারি তাহলে সেটা হয় একটা 1 সেকেন্ডের ভিডিও। তাহলে আমি যদি গল্পটা স্থির চিত্রে বলতে পারি তাহলে চলচ্চিত্রে বলতে পারা ট্রাই করে দেখলে কেমন হয়। এবং চাকরি ছেড়ে নিজের জমানো টাকা দিয়ে আমি একটা শর্ট ফিল্ম বানাই, জাস্ট নিজেকে পরীক্ষা করার জন্য যে পারবো তো, মানে এটা তো কেউ করেনি ফ্যামিলির, মানে বাবা মাকে বলার আগে আগে নিজে একবার দেখি মানে পারা যাবে কিনা। তো দেখে মনে হয় যে না, এবং তখন মানে মানে আমি প্রচন্ড মানে আই এম ভেরি মাচ লাকি, তখন ঋতুপর্ণ ঘোষ মানে আমাদের ঋতুদার সাথে আমার একবার ও ঋতুপর্ণদার সঙ্গে দেখা হয়েছিল? দেখা হয় এবং ওইটা একটু শেয়ার করুন যে ঋতুপর্ণর সঙ্গে প্রথম তো সাক্ষাতের অভিজ্ঞতা। মার্ভেলাস, মানে এটা কোথায় দেখা, ঋতুদার বাড়িতে নাকি? না না না, এটা একটা এক্সিবিশন, আচ্ছা। এটা একটা এক্সিবিশনে আমারই এক দুই বন্ধুর এক্সিবিশনে, একজন ডক্টর এবং আরেকজন তিনি এখন চাকরি করেন কিন্তু তিনি খুব ভালো ফটোগ্রাফার। তো তাদের এক্সিবিশনে আমি আমার সাথে দেখা হয় ঋতুদার। তো আমি ঋতুদাকে বলি যে ঋতুদা, আমি চাকরি বাকরি ছেড়ে আমি একটা চেষ্টা করছি, একটা শর্ট ফিল্ম বানিয়েছি, যদি একবার একটু দেখেন, মানে জাস্ট একবার, মানে পারবো তো, মানে উচিত তো, না বললে আমি চলে যাবো এইটাই মানে ব্যাপার। তো দেখে না উনি আমার মানে আমার খুব সৌভাগ্যবান যে আমার কাঁধে হাত রেখে বলবে হবে তোমার, এগো। তো তারপরও আরো 1-2বার ইন্টারাকশন হয়েছে কিন্তু আমার জীবনে সেইটাকে মানে লং টার্মে চালিয়ে যাওয়ার মতো সৌভাগ্য হলো না, কারণ আমাদের থেকেই উনি ছেড়ে চলে গেলেন। 2013 সালে চলে গেলেন। তো 4 বছর মতো আমি ওনার একটা খুব বেশি বলবো না, 4-5 বার আমি সান্নিধ্য পেয়েছি এবং তার জন্য আমি নিজেকে খুব মানে মানে খুব লাকি মনে করি, কারণ মানে উনি একটা গ্রেস। এবং তোমারই প্রত্যাবর্তন বলার একটা ইন্টারেস্টিং ব্যাপার যে তোমারই প্রত্যাবর্তন ছবিতেও কিন্তু যে অভিনেতা অভিনেত্রীরা আছেন বেশিরভাগ ঋতুদার ছবিতে কাজ করেছেন, যেমন অঞ্জন দত্ত, তারপরে রূপা গাঙ্গুলি, অপরাজিতা আর্য এবং শিলাজিৎ। শিলাজিতের অভিনয় জীবন শুরুও কিন্তু অশোক সিনেমা ঋতুদার হাত ধরেই। তো মানে ওটা মিলে যায়, মানে এটা আমি না অলওয়েজ বিশ্বাস করি শুভ, যে যখন আমরা কোনো কিছু খুব মন থেকে চাই, একদম ওই শাহরুখ খানের ওই ডায়লগ, ওই সিদ্ধার্থ, ওই সব কিছু তো নেচার ঠিক কোনো না কোনোভাবে সেটা এনে দেয়। আমাদের লেগে থাকতে হবে, আমাদের নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, আমাদের সেখানে মোটিভেটেড থাকতে হবে, অলওয়েজ ম্যানিফেস্ট করতে হবে, যেটা আজকের দিনে সব থেকে বড় প্রয়োজন, যে ম্যানিফেস্টেশন এবং তার সাথে অ্যাফার্মেশন। মানে আমি যদি ভালো কথা না চিন্তা করি, ভালো কথা না বলতে পারি, তাহলে ভালো এনার্জিজ আমার কাছে আসবে না। তো আমাকে তাই ভালো থাকতে হবে, তাই আমাকে তাই ভালো কথা বলতে হবে, ভালো ভাবতে হবে, তাহলেই সব ভালো হবে। তো ওই কারণেই হয়তো আমি মানে যেহেতু হয়তো এই এবং মানে অঞ্জন দত্ত, রূপা গাঙ্গুলি, শিলাজিৎ মজুমদার, অপরাজিতা আর্য, খরাজ মুখার্জি, কনিনিকা এবং বাকি আমার পুরো কাস্টিং যদি আমরা ঘেঁটে দেখি, সবাই কিন্তু মানে তাদের তাদের জায়গায় একটা মুন্সিয়ানা নিয়ে আছেন। তাদেরকে পাওয়াটা অবভিয়াসলি আমার কাছে খুব সৌভাগ্যের ব্যাপার। এবং তার সাথে মানে আমি যেটা আমার মানে অনেক মানে আমাকে যখন ডিরেক্টরস নোট লিখতে বলা হয় তখনও আমি লিখি যে আমাদের প্রজন্মের যারা সোশ্যাল মিডিয়া খ্যাত বেশ অনেকজন, তারাও আমার সাথে এই ছবিতে এগিয়ে আসে, এই ছবিতে তারা অভিনয় করেন, কেউ গান গান, একটা অদ্ভুত একটা মানে একটা মেলবন্ধন হয়। যেমন গৌরব তপাদার, অরুণাভ খাসনবিশ, আর যে দ্বীপ, তো এদের আমরা সবাইকে এই ছবির মধ্যে দেখতে পাবো। তো তার ফলে তোমার এই ইউনিভার্সটা কিন্তু মনে হবে ইজ ভেরি দেখা, এটা তো আমারই লোক, এদের তো আমরা শুনছি, এদের তো আমরা কথা বলছি। তো ডাক্তার যদি খুব মানে চেনা হয় তাহলে আমার মতে অসুখটা খুব তাড়াতাড়ি সেরে যায়। তো
এবার এটা বাকিটা এবার আচ্ছা একটু বলো, তুমি তো রূপম ইসলামের সাথেও কাজ করবে, রূপম ইসলামের আরে বাবা। মিউজিক ভিডিও, একটু মানুষ রূপম ইসলামের কথা একটু আরে শুনি বাবা, না। মানুষ রূপম ইসলামের কথা বলতে গেলে বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ তার কারণটা হলো একটাই, যে মানে একজন মানুষের নিয়মানুবর্তিতা কাকে বলে সেটা রূপম ইসলামকে দেখে আমি শিখেছিলাম। এবং আমার একটা জিনিস মনে হয়, রূপম দাস সম্বন্ধে যদি আমাকে কিছু বলতে, আমি রূপম দাই বলি, তো রূপম দাস সম্বন্ধে আমাকে যদি কিছু বলতে, আমি রূপম দাকে একবার জিজ্ঞেস করি। রূপম দা বেসিক্যালি খুব, তুমি হয়তো দেখেছো, খুব শান্ত একজন লোক, যিনি কথা খুব মেপে মেপে বলেন, পা খুব মেপে মেপে ফেলেন, এবং যার জীবনে বেলাইন বলে কিছু নেই, সবটাই তার লাইন, এবং সেখান থেকেই তার মানে উদ্ভাবনীয় সব সৃষ্টিগুলোকে আমরা পাই। তো তাকে এক মানে ওই একটা লোক, আবার সেই লোকটাই যখন স্টেজে উঠছে, দাপিয়ে বেড়াচ্ছে, লাফাচ্ছে, 10 ফুটের ওপর থেকে জাম্প পেরে যাচ্ছে, পায়ে লাগছে, পায়ে ব্যান্ডেজ নিয়ে তারপরে শো করছে, মানে মানে একটা মানে র্যাডিক্যাল। তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম রূপমদা একটা কথা বলো, তুমি তো কোনো সকল যেটা আমরা শুনি যে রকস্টার হতে গেলে নাকি নেশা করতে হয়, এটা কিন্তু একদম নয়। হ্যাঁ, মানে যে কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু নেশা একদমই করতে হয়, এটা খুব মেন ব্যাপার। নেশাটা আমাদের ভেতরে থাকতে হয়, সেটা কাজের নেশা, এবং কাজটা কত ভালো করে করব সেটার নেশা। তো আমি রূপমদাকে জিজ্ঞেস করি যে রূপমদা, তুমি এই বসে আছো সামনে, এত মেপে মেপে কথা বলছো, কিন্তু তুমি যখন আবার স্টেজে যাও, তুমি অত উত্তেজনাটা পাও কি করে, যে তুমি অতক্ষণ ধরে একটা স্টেজ করছো? মানে আচ্ছা আচ্ছা, মানে আমাদের মতো মানুষ যারা, আমরা শুটিংটাও খুব খুব কষ্টকর একটা কাজ, আমরা মানে যারা এই শুটিংয়ের মধ্যে রয়েছে তারা জানে যে মানে সে অভিনেতা বলুন, সেটা ডিরেকশনে যারা আছে বলুন, কিংবা টেকনিশিয়ানস যারা আছে বলুন, ইভেন যারা আমাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং গিয়ে শুটিং ফ্লোরে নিয়ে গিয়ে আমাদের নামাচ্ছেন এবং আবার বাড়িতে দিয়ে যাচ্ছেন, সেটা খুব খুব টিডিয়াস এবং কষ্টকর কাজ। কিন্তু রূপমদার এবং মানে রূপমদার মতো যারা যারা এই ধরনের পারফরমেন্স দেন আমাদের চোখের সামনে, সেটা একটা অদ্ভুত একটা অ্যাড্রিনালিন একটা কাজ করে। আমাকে তখন তার উত্তরে রূপমদা একটা খুব অদ্ভুত কথা বলেছিলেন, যেটা আমি আমার জীবনে সারা জীবন মনে রাখবো। সমর্পণ আমি ভয় পাই, আমি ভয় পাই ওই শেষের যে লোকটা, যে শেষের আমার যে দর্শক দাঁড়িয়ে আছে, সে আমার দ্বারা আনন্দ পেল তো। আবার এই কথাটাই আমি কিন্তু আবার শুনেছিলাম, আমরা সবাই শুনেছিলাম শাহরুখ খানের মুখে। তো আমরা যদি একটা সিক্রেট, যদি আমরা একটা ইকুয়েশন, যদি একটা সিক্রেট একটা কিছু আমরা বার করি, যে আপনি মানে সাকসেসফুল হবেন কি করে, তাহলে আপনাকে কোনো না কোনো জায়গাতে, আপনার কোনো না কোনো সব কাজের মধ্যেই খুব বেশি ওভার কনফিডেন্ট হলে কিন্তু চলবে না। কোথাও গিয়ে একটু সামান্যতম একটা ভয় রাখতে হবে, যে যদি আমি হারিয়ে ফেলি, এই হারিয়ে ফেলার ভয়। এবং এই হারিয়ে ফেলার ভয় নিয়েই কিন্তু আমাদের মানে এই যে এই প্রত্যাবর্তন, কিংবা আজকে যে আমরা গোটা জেনারেশন আমরা যে ছুটছি, আমরা প্রত্যেকে ছুটছি, কিন্তু আমাদের প্রত্যেকের ব্যাক এন্ডে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের একটাই জিনিস চলছে, হারিয়ে ফেলছি না তো। এইটা হলো একটা সবথেকে বড় প্রাইজ। আচ্ছা তুমি তো এই মানে নিজে পরিচালক হিসেবে আসার আগে অনেক বড় বড় পরিচালকের সঙ্গে হ্যাঁ, অ্যাসিস্ট করেছো না? একদম। একটু তাদের মানে পরমব্রত, দেবেশ ওরে বাবা, চট্টোপাধ্যায়, পরমকে তো মানে আমি মানে একদম মানে আমার মানে এই লড়াই ছবিটা লড়াই ছবিটা ছিল, এবং তার সাথে পরমের সাথে আমার মানে খুব সুন্দর সম্পর্ক, এবং এত কিছু শিখেছি আমি ওর থেকে। তারপর দেবেশ দা, তারপর আমাদের সুজন দা মানে নীল দা, তারপর দেবালয়। আমি অনেক কোন ছবি? দেবালয়ের একটা মণিকাঞ্চনা বলে একটা ছবি হয়েছিল, সেটা আমি দেবালয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলাম। প্রত্যেকের কাছে থেকে আমি শিখেছি, এবং আমি না শিখতে ভালোবাসি, মানে আমার সেখানে কোনো আমার মানে কোনো আমি কার্পণ্য করি না, আমি যা পারি আমি টক করে শিখে নিই। আচ্ছা লড়াইয়ের কথা শুনলাম, তো লড়াইয়ে তো এখানে আমাদের যে ইন্ডাস্ট্রি বুম্বাদা কাজ করেছেন, মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিভাবে দেখেছিলে? আমি আমার সৌভাগ্য হয়েছিল ওনাকে বেশ অনেক কটা রূপে দেখার, কারণ শুধু লড়াই নয়, লড়াইয়ের পরে আমি মানে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি মানে বুম্বাদা, প্রথমেই বুম্বাদাকে মানে অনেক 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 আমার তরফ থেকে অনেক
ভালোবাসা এবং মানে আমাদের প্রাইড, এটা বলতে পারি যে বুম্বাদার এই পদ্মশ্রী পাওয়ার জন্য আমরা প্রত্যেকে মানে প্রচণ্ড মানে আনন্দিত এবং মানে উত্তেজিত rather। মানে মানে বুম্বাদার এই পাওয়াটা মানে আমাদের পাওয়া, শুধু ইন্ডাস্ট্রি না, আমাদের বাংলার পাওয়া। তো এটা একটা মানে আমরা বাঙালি হয়ে আমরা খুব খুশি যে মানে বুম্বাদার। বুম্বাদাকে কি বলবে, টলিউডের ভীষ্ম? না বলে আর উপায় কি আছে বলো। মানে উনি মানে কোনো কিছু কাজ, আমার তো মনে হয় কোনো কিছু কাজ শুরু করার আগে যিনি আমাদের পথপ্রদর্শক, তাকে তো একবার প্রণামটা করাই উচিত। সেখান দিয়ে করেই তো আমাদের প্রত্যেকে, আমরা যারা নতুন, আমরা যারা ছোট, আমরা যারা কচি, তো তাদের তো সেটাই করা উচিত। তো বুম্বাদাকে আমি দেখেছিলাম মানে একজন মানুষের কাজের প্রতি ডেডিকেশন, এবং কেন উনি প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি কিভাবে হওয়া যায় এটা ওনাকে দূর থেকে দেখে না বোঝা যাবে না। মানে লোকে তো বলে শুধু ওনার মানে উনি কম খান, উনি অনেক শশা খেয়ে থাকেন, এগুলো তো আছেই। ডেডিকেশন ডেডিকেশনটা আমি দেখেছিলাম, আমার মনে আছে তখন আমরা পুরুলিয়াটা মানে আমরা যখন লড়াই শুট করছি তখন আমরা খুব গরমে শুট করছি। প্রথমে আমাদের পুরুলিয়ার একটা পার্ট ছিল প্রচণ্ড গরম, সেখানেও দেখেছি বুম্বাদাকে। তারপর আমাদের বোলপুরে একটা পার্ট ছিল, একটা 7-8 দিনের শ্যুট ছিল, এবং লাস্ট আমাদের ছিল বারাসাতের স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফের ওপর। তখন সময়টা হলো জুন মাস, সকালে টেম্পারেচার প্রায় 40-এর কাছাকাছি এবং ফিলস লাইক 57-এর ওপর। 1:30-2টোর সময় বুম্বাদার 102 জ্বর, গা পুড়ে যাচ্ছে। যিনি আমাদের তখন প্রডিউসার লড়াই, উনি বলেন যে দাদা আপনি ছেড়ে দিন, আমরা এই শ্যুটটা আবার নেক্সট দিন করে দেবো। পরম বলেন, আমরা সবাই গিয়ে বলি যে আমরা রিকোয়েস্ট করি ওনাকে যে তুমি আজকে এটা করো না দাদা, তোমার শরীর খারাপ হয়েছে। তখন আমাদের একটা কথাই বলেছিলেন যে না, প্রডিউসারের টাকাটা কিন্তু মিটারের মতো পুড়ছে, প্রডিউসারকে আমি ডোবাতে পারবো। এবং উনি তারপর ওই 102-3 জ্বর নিয়ে এসে প্রায় ওই গরমের মধ্যে দাঁড়িয়ে 2.5 ঘন্টা শ্যুট করেন। অল শর্টস ওয়ার মানে দারুণ, ওকে, এবং জল জলে দেখার মতো আমরা সবাই দেখেছিলাম লড়াই ছবিটাতে। এইটা আমি দেখেছি। এবং তারপর আবার কর্মসূত্রে লড়াইয়ের পর বুম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জির হাউস যে এনআইডিয়াস, তো তখন এনআইডিয়াসের হয়ে একটা চ্যানেলের একটা যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো হয়, অ্যানুয়াল প্রোগ্রাম, যে মানে ওই মেগা সিরিয়ালের যে মহরত না, যে প্রাইজের যে ওইগুলো হয়, নানান অ্যাওয়ার্ডস হয় না, তো সেইটাতে আমার সুযোগ হয়েছিল ওনার টিমের হয়ে ওনার সাথেই কাজ করার। এবং আমার মনে আছে সরস্বতী পুজোর দিন ভোরবেলা আমি যেতে পারিনি, উৎসবের ওপরে এডিট রুম রয়েছে ওনার, ওখানে বসে এডিট করছি আমি এবং আরেকজন, আমার যতদূর মনে হয় মেবি তখন এডিটটা ছিলেন বৈশাখীতে, মেবি আমি যদি নামটা না ভুল করি। এডিট করতে করতে ভোর 4টে 4:30 দরজায় টক 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 টক, আমরা ভাবি কি, দরজাটা খুলে দেখি স্বয়ং প্রসেনজিৎ চ্যাটার্জি হাতে 2টো কফির মাগ ওনার জন্য নিয়ে, ফিরে এদিকটা হচ্ছে। তো এইটা হলো তো প্রসেনজিৎ চ্যাটার্জি। তো এগুলো তো দেখে না আমার সুযোগ হয়েছে মানে এগুলো সামনে থেকে দেখার, এগুলো ফিল করার। তো আমি অলওয়েজ এদের প্রত্যেকের কাছে প্রচন্ড কৃতজ্ঞ যে এনারা না থাকলে হয়তো আমি আজকে মানে যতটা যা শিখেছি হয়তো সেটা হতো না। আচ্ছা, আমরা একটুখানি তোমার নতুন ছবির কথায় আসি, প্রত্যাবর্তন। একটা খবরে তো রয়েছে যে অপর্ণা সেনের যুগান্তর 30 বছর পর প্রত্যাবর্তন ফিরছে। তোমার কি কোথাও অপর্ণা সেনের ছবির প্রতি একটা ভালো লাগা তো থাকবেই? আবার তুমি এমন নামগুলো বলো না যেগুলোর থেকে আমরা শিক্ষা পেয়েছি। অপর্ণা সেনের ছবি থেকে তো আমরা শিখেছি। এটা মনে হলো কেন যে যুগান্তর দুটি কি আবার ফেরাবে তোমার ছবি? না, এইটা না বললে একটু গলদ হবে, মানে বলার গলদ হবে, আমার সেটা হয়নি। কিন্তু কি হয়, আমরা যখন একটা গল্প লিখি, যখন সেটা চরিত্রায়ন আমরা করি, তখন সেই চরিত্রগুলো নিজের থেকে কথা বলা শুরু করে এবং নিজের থেকে বলতে থাকে আমি না এ হব, আমি না ওই মানুষটা হব, আমাকে না ওর মতো কর না রে। তো তখন আমার মনে হয় যে এই ঠাকুমা, এই ঠাকুরদা, এটা অঞ্জনদা আর রূপাদি ছাড়া সম্ভব না।
তো কিচ্ছু করার নেই, যাও এদের কাছে, গিয়ে ঝাঁপিয়ে পড়ো, গিয়ে এদের বোঝাও কতটা তোমার প্রয়োজন এদেরকে, কতটা চিত্রনাট্যর প্রয়োজন এদেরকে। কারণ এনারা এমন মানে মহিরুহ সব অভিনেতা, এনারা শুধু মানে একটা ছবি হচ্ছে বলে এনারা কাজ করেন, সেই ছবির গল্পটা সেই চরিত্রের সাথে নিজেদের কতটা মিলছে কিংবা মিলছে না, এই দুটোর উপরেই কিন্তু ওনারা কাজ করে। কারণ আমার ধারণা আমার ছবিতে অঞ্জনদা, আমরা যেহেতু ছবিগুলো দেখেছি, অঞ্জনদা এবং রূপাদিকে কিন্তু আমরা এই রূপে আগে কখনো দেখিনি। বেশ আটপৌড়ে লাগছে রূপা গাঙ্গুলিকে, যে রূপা গাঙ্গুলিকে আমরা আগে দেখি। একদম। এবং আমি এখন বলছি না, এগুলো আস্তে আস্তে আমরা যত আরো আরো আমরা ডিটেলডে আমরা যখন আমাদের প্রমোশন শুরু হবে, এবং সেটা মানে আশা করি আপনারা সবাই এই আমাদের এই রেলগাড়িটার সাথে জড়িত হবেন, তত আপনারা দেখতে পাবেন যে আমার ছবির প্রতিটা চরিত্র কিন্তু তারা কেউ আগে দেখা চরিত্র নয়, তাদেরকে আগে তো এইভাবে দেখিনি। এ তো অন্য, এ তো অন্য শিলাজিৎ মজুমদার, এ তো অন্য অপরাজিতা আড্ড, এ তো অন্য খরাজ মুখার্জি, এ তো অন্য সবাই। আচ্ছা, আমি বলছি যে রূপাদির তো একটা রাজনীতির জগতে আছে, অনেকদিন রূপাদি কাজ করেনি, তারপরে দেবের এই রঘু ডাকাতে করলেন। এবং তোমার মধ্যে উনি কি পেলেন যে স্ক্রিপ্টের মধ্যে, যে উনি রাজিটা করালে কিভাবে রূপাদিকে? প্রথমত একটা তো হলো চরিত্র। রূপা গাঙ্গুলি আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করা হয় যে রূপা গাঙ্গুলি কে, আমি বলবো, প্রথম বলবো আমার মুখ দিয়ে যে প্রথম শব্দটা বেরোবে, মানে জাস্ট লাইক একদম আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মতো, রূপা গাঙ্গুলি দ্রৌপদী। এইটা মানে আমি কেন অনেক দ্রৌপদী হয়েছে পরে, কিন্তু রূপাদির জায়গা কেউ নিতে পারবে স্বয়ং মানে গুগলকেও যদি করায় রূপা গাঙ্গুলি প্রথমেই আসবে দ্রৌপদী। তো আমি মাঝে মধ্যে অনসেট দ্রৌপদী বলে ডাকি রূপাদিকে। তো ব্যাপারটা হলো আমার কাছে রূপাদির পরিচয় শুধুমাত্র একজন খুব ভালো অভিনেত্রী, অসাধারণ। যেহেতু আমি একজন পরিচালক, যেহেতু আমি একজন চিত্রনাট্যকার, তো আমার কাছে ওনার ওইটাই পরিচয়। এবং উনি সেটার মধ্যে আমার কেন এখানটাতে রূপাদি, এটা একটু বলি, এটা বলা দরকার। রূপাদির চরিত্রের মধ্যে অলওয়েজ আমরা দেখেছি একটা মডার্ন, এবার সেই মডার্ননেসটা আমার একটা দরকার ছিল, কিন্তু মডার্ন নয়, তাই বয়স্ক মডার্ন ঠাকুমা। তো বয়স্ক মডার্ন ঠাকুমা সেটা কি হবে, সেটা রূপা গাঙ্গুলি। এবং যেহেতু আমার একটা ছবি আমি করেছিলাম আগে, যেটা বলছিল দেবেশ দার নাটকের মতো, কারেক্ট। তো সেখান থেকে রূপাদির সাথে আমার দারুণ একটা সম্পর্ক হয়, এবং রূপাদি আমার বলে যে তুই যদি ছবি করিস, কেয়া চক্রবর্তী। তো মানে চরিত্রায়ন ছিল ওটা, জীবনের ওপর বললে কোটানকোট ভুল হয়। তো তখন উনি আমার বলেছিলেন, রূপাদি বলেছিলেন যে তুই যদি কখনো কোনো সিরিয়াস রোল আমার জন্য ভাবিস, আমি যথারীতি এবার সুযোগ আসে, আমি ফোন লাগাই, হ্যাঁ বল, তুমি চিনতে পারছো? বলে হ্যাঁ পারছি। বললাম এই ব্যাপার, তোমার জন্য একটা আছে, শুনবে নাকি? চলে আয়। এবং তারপর গিয়ে যখন আমি শোনাই, রূপাদির প্রথমে স্বভাব হলো পুরো ডায়েরির মধ্যে নোট ডাউন করা, পুরো ক্যারেক্টারটা নোট ডাউন। তো ওখান থেকেই আর একটুখানি আমরা শুনি যে মানুষ সঞ্জন দত্ত, তোমার তো অনেকগুলো লেয়ার আছে, গায়ক, অভিনেতা, বোহেমিয়ান একটা ব্যাপার আছে, তাকে রাজি করানো, কাজ করে অভিজ্ঞতা তার সাথে। প্রচুর শিখেছি আমি অন্যদের কাছ থেকে। মানে আমার এটা আমাকে বলতেই হবে, এটা না বললে ভুল হবে, যে যদি আমি আমার সিনেমার শেখানোর যদি প্রথম আমার যদি কেউ শেখানোর জন্য মানে আমাকে শেখাতে চেয়েছেন কিংবা কিছু বলেছেন, উনি হয়তো জানেন না আমি শিখে নিয়েছি, সেটাও তো থাকে ব্যাপার। সর্বদা টিচারকে টিচার ব্যাজ লাগিয়ে ঘুরতে হয় না, টিচারের থেকে স্টুডেন্টের যদি নেওয়ার থাকে, স্টুডেন্ট শিখে নেয়। আমি অনেক কিছু শিখেছি অঞ্জনদার কাছ থেকে। আর অঞ্জনদা এতটাই ভার্সাটাইল একজন মানুষ, একাধারে লেখক, একাধারে গায়ক, একাধারে গান লিখছেন, একাধারে থিয়েটার করছেন, একাধারে সিনেমা বানাচ্ছেন, অভিনয় করছেন। এবার এই এতগুলো চ্যাপ্টার পেরিয়ে মানুষ অঞ্জন দত্তকে খুঁজে পাওয়াটাই অনেকটা গভীর ডুব দেওয়ার মতো ব্যাপার। সেটাও পেয়েছি খুব খুব পিতৃসুলভ। আমি ওই ভালোবাসাটা ওনার কাছ থেকে পেয়েছি, ওই স্নেহটা ওনার কাছ থেকে পেয়েছি। আমি খুব মানে
দারুণ। আচ্ছা, খরাজদাও তো তোমার ছবি আরে অভিনয় করে। বাবা। খরাজদা কি রান্না বান্না করে খাই? আরে বাবা, খরাজদা তো মানে 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 অমনি দিল খোলা মানুষ আমি তো জীবনে দেখিনি। মানে শুধু আমার খরাজদার মানে শুধু এই ছবি বলে নয়, এর আগেও খরাজদার সাথে আমি বহু কাজ করছি। আমার মানে আমি যেহেতু এর আগে অনেক অ্যাড ফিল্ম বানাতাম, তো বিখ্যাত বিখ্যাত সব ভাইরাল অ্যাড ফিল্মসের মধ্যে আমার খরাজদা থাকতো, এবং খরাজদার সাথে আমার একটা দাদা ভাইয়ের মতো সম্পর্ক। এবং সেখানে এটাই হতো যে শোনো, আমি আজকে রাত্রে যাচ্ছি, তুমি একটু পাঁঠার মাংসটা খাইও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, চলে আয়, আমি রান্না করছি। তো এইটা মানে দারুণ দারুণ অদ্ভুত অদ্ভুত সব মানুষ। এবং আমি মানে সত্যি আমি আপনাদের একটা কথা বলি, এই আমাদের নিউজ পোল বাংলার এই চৌকোনা এই ছবিটার মধ্যে দিয়ে যে আমরা যে ছবিটা বানিয়েছি না, সেই ছবিটার মধ্যে প্রতিটা মানুষগুলোকে আমরা একদম নতুন রূপে দেখিয়েছি। এবং সেই রূপগুলো দেখলে আপনার মনে হবে যে এ তো আপনার পাশের বাড়ি, এ তো আপনার নিজের বাড়ি, এ তো আপনি নিজেই, কখনো ওটাকে আলাদা করতে পারবেন না। এবং এই সব বিখ্যাত বিখ্যাত সব অভিনেতারা সেগুলোকে এমনভাবে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন শুভ, কি বলার কথা। এবার বাকি তো সব পুরোটাই আপনাদের হাতে। এবং আমি অলওয়েজ খুব পজিটিভ মানুষ, আমি অলওয়েজ বিশ্বাস করি যে আমার প্রতিটা কাজকে আমার অডিয়েন্স সর্বদা সাপোর্ট করেছে। সেই সাপোর্ট না করলে আমার এবং রূপমদার বানানো মিউজিক ভিডিও ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে ইউটিউবে 2 নম্বর 3 নম্বরে যায় না সাপোর্ট ছাড়া। সেই সাপোর্টটা আমি তখনও পেয়েছি এবং এই সাপোর্টটা এখনও পাবো। এবং এভাবেই আবার হয়তো আমার প্রত্যাবর্তন, আমাদের সব্বার প্রত্যাবর্তন হয়ে উঠবে। আচ্ছা, তোমার এই ছবিতে রূপম ইসলাম প্লেব্যাক করছেন কি? একটা আছে এমনি আমার কাছে, এমনি আমার কাছে অনেক কটা চুপি চুপি কথা রয়েছে যেগুলো আমি এক্ষুনি বলবো না, ওগুলো আমি আস্তে 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 আনফোল্ড করবো। কিন্তু হ্যাঁ, এটার যেটা আরেকটা বলি, এই যে প্রত্যাবর্তনের যে মিউজিক অ্যালবাম যেটা হতে চলেছে, যেটা বনি চক্রবর্তী মানে বনিদা সঙ্গীত পরিচালক, এবং তার সাথে আমি এবং আমার যিনি প্রডিউসার আছেন উনিও প্রচণ্ড ক্রিয়েটিভ মানুষ এবং প্রচণ্ড সাপোর্ট করেছেন আমাকে, এবং সব দিক দিয়ে মানে ভেরি ডাইনামিক। তো ওনার সাপোর্ট ছাড়াও আমাদের হয়তো প্রত্যাবর্তন এত সুন্দর হতোই না। তো আমরা সবাই মিলে, আমরা 3 জন মিলে এমন একটা গানের অ্যালবাম হয়তো আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো, যেটা হয়তো আরেকটা নতুন দিক প্রতিটা শ্রোতাকে দেবে। সেখানে নানান গায়কদের একটা সম্মেলন হবে, নানান ধরনের গানের হবে, একটা মিল হবে, এবং 7খানা মতো গান থাকবে একটা সিনেমায়। কারণ আমি খুব লিরিক্যাল মানুষ, আমি খুব মানে আমরা একটা মিউজিক্যাল ছবিও পেতে চলেছি। একদমই, এটা বলা যেতে পারে। এই জন্য আমি বনিদাকে বলেছি যে বনিদা তুমি এটাকে মানে মিউজিক ডিরেকশন বাই বনি চক্রবর্তী লিখবো না, এখানে আমরা বনি চক্রবর্তী মিউজিক্যালটাই থাকবে। এবার তাতে আমিও গান লিখেছি, আমার যিনি প্রডিউসার উনিও লিখেছেন গান। এটা অদ্ভুত একটা মজার একটা ব্যাপার, এবং গানগুলো কিন্তু অবশ্যই শুনবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো। কারণ গানগুলো অনেক ভালোবেসে আমরা অনেক খুঁটিয়ে খুঁটিয়ে বেছে 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 বানাচ্ছি আপনাদের জন্য। আচ্ছা সমর্পণদা, একটা আমরা তো বেশ প্রাণ খোলে আড্ডা দিচ্ছি, তা একটা কথা বলো যে বাঙালি তো এমনিতে কাঁকড়ার জাত, কিন্তু তুমি তো 2009 থেকে প্রায় 2026 অব্দি স্ট্রাগল করছো। তা এর মধ্যে এইরকম ঘটনা কি তোমার প্রতি ঘটেছে কোনো সময়, যে খুব যেগুলো অপ্রাপ্তি থাকে না কাজের মধ্যে, লড়াই সিনেমার মধ্যে তোমার লড়াইটা কতটা ছিল? না, লড়াই বলে না, সে তো আমরা সারা জীবন যখন জন্মাবার পর থেকে আমরা লড়াই করছি, ঠিক আছে। তো ওখানে এবং কাঁকড়ার জাত এটা বলে ঠিকই। এবার আমার জিজ্ঞাস্য যে এমনি করে ধরুন একটা কাঁকড়া, তার উপর একটা কাঁকড়া, তারপর একটা কাঁকড়া, তারপর একটা কাঁকড়া, আমরা কিভাবে দেখছি যে নিচের কাঁকড়াটা কি টেনে নামাচ্ছে, নাকি নিচের কাঁকড়াটা তার ওপরের কাঁকড়াটাকে সাহায্য করছে সিঁড়ি করে ওপরে তুলে দেওয়া। তো এটাও কিন্তু হতে পারে। তো আমার কাছে এটা অলওয়েজ এটা ব্যাপার যে আমি ওই বললাম যে মানে আমার কাছে ওই মানে অ্যাফার্মেশনটা অনেক বড় জিনিস, যে আমি ওই কাঁকড়া ধরুন 4টে কাঁকড়া, লোকে বলবে যে একজন আরেকজনের পা টেনে নামাচ্ছে, আমি বলবো না, একজন আরেকজনের মাথা দিয়ে উঠে 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 আবার টপকানোর চেষ্টা করছে, সেটাও বাঙালি। আচ্ছা, আমরা আড্ডা শেষের দিকে আনছি, তা তোমার তো ছবিটা কবে রিলিজ করছে, মোটামুটি দেখতে পাবো আমরা কবে? খুব চেষ্টা করছি আমরা এটা খুব শিগগিরই রিলিজ করার। পয়লা বৈশাখে নাকি? পয়লা বৈশাখের আগেই হয়।
পয়লা বৈশাখ আগেই হয়তো এটা চেষ্টা করছি, কারণ এটা একটা মানে একটা একটা চূড়ান্ত একটা একটা ক্রিটিক্যাল এবং একটা অনেক টাইম টেকিং প্রসেস, এবং সেখানে একটা আপনাদের কাছে ছবি নিয়ে যাওয়া মানে আমাকে ভালো ভালো সেই হলসগুলো পেতে হবে, ভালো ভালো উইন্ডোজ পেতে এইটা হবে। একটা বলো যে হলস পাওয়া তো এখন সমস্যা হয়ে যাচ্ছে ছোট পরিচালকদের জন্য যারা শুরু করছে না গো, প্রায়। না না, মানে এইটা না, মানে এইটা বলে ঠিকই, কিন্তু আমি তো দেখি মানে তার পায়ে তো কেন না, পাবে অনেকে না? নাকি মানে বাইরেও রিলিজ করছেন, মানে কলকাতা হ্যাঁ, মফস্বলে। সেগুলো তো অন্য ব্যাপার। তা না হলে এই একাডেমি অফ ফাইন আর্টস কি করে হলো এত ভালো, এত লোকে দেখতে পেলো কি করে? ডিফ্রিজ তাহলে কি করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, কি করে তাহলে এত ভালো ভালো সব ছবি চলছে? তো সবটাই চলে, আমরা কিভাবে দেখবো সেই দেখাটা হলো আমাদের ব্যাপার। এবং আমার ধারণা, আমার যে ধরনের ছবির গল্প, সেখানে মানুষ ঠিক খুঁজে নেবে কোথায় হল আছে, এবং মানুষের চাহিদাই হলো সব থেকে বড় চাহিদা, এবং আমার কাছে তারাই ভগবান। এবং তাদের চাহিদাতে আমার হয়তো 100টা হল 200 হলও হতে পারে, আবার তাদের না চাহিদাতে সেই 100টা পাওয়া হলও আমার 50টাতে এসে দেওয়া যায়। আমাদের দর্শকই জনতা জনার্দন। হ্যাঁ, জনতাই শেষ, মানে আমার অডিয়েন্সই তো আমার জীবন। তা নাহলে একজন শিল্পীর কাছে সে শুধু শিল্প তো করলেই হলো না, সেই শিল্পটা তো কাউকে দেখাতে হবে। এবার দেখিয়ে মানে দেখানোর পর, মানে দেখানোর মধ্যে আবার অনেকে বলবেন যে দেখানো মানে তুমি কি বলছো, তার মানে এটা মানে সেখান থেকে তুমি কমার্সের কথা ভাবছো, সেখান থেকে এগুলো না, এটা ভিজুয়াল একটা দেখো তো, আমি এটা ভেবে এটা বানালাম শুভ, তোমার কেমন লাগলো? কারণ তুমি তো আলাদা একটা মস্তিষ্ক, আলাদা একটা এন্টিটি, তুমিও তখন ভাবলে ও না এটা ভালো তো বেশ, তাহলে তুমি এটাকে এইভাবে ভাবো, তখন শিল্পের আরো প্রসার ঘটে। এই কারণে আমাদের দেশে তথা বিদেশে যে যে জায়গায় শিল্প খুব উচ্চমানের হয়েছে, সেখানে অনেকজন শিল্পী ছিল বলেই হয়েছে। একজন শিল্পী থেকে কিন্তু সেটা হবে না, এটা স্বর্ণযুগ ছিল বলা যেটা হয়। স্বর্ণযুগ ছিল, বা সর্বদাই অনেক শিল্পী থাকলেই তবে ভালো শিল্প সৃষ্টি হবে, এটাই নিয়ম। তুমি আমাদের দর্শকদের কি বলবে, তোমার ছবি নিয়ে কি বার্তা দেবে? একটাই কথা বলবো, আপনারাই সব, এবং আপনাদের জন্যই এবং আপনাদের নিয়েই এই ছবিটা আমাদের বানানো। এবং আমরা মানে একটা জিনিস চেষ্টা করেছি যে আপনাদেরকে বেস্ট জিনিসগুলো দেখানো, এবং তার সাথে আপনাদের সব থেকে প্রিয় প্রিয় অভিনেতাদের নিয়ে কাজটা করা, এবং তাদেরকে নতুন রূপে চেনা। তো আমার ধারণা আপনাদের খুব ভালো লাগবে, আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ব্যাস এটুকুই। আমরা শুনলাম প্রত্যাবর্তন ছবির গল্প, সময়ের কাছে সময়ের ফেরা, যে ছবি আসতে চলেছে সামনেই। আজকে আমরা প্রত্যাবর্তন আড্ডা এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার।